এখনো বদলায়নি আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতা। সিজিএস এর সংলাপে র্যাব বিলুপ্তির তাগিদ, রাজনৈতিক ব্যবহারে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, সিলেটে বললেন আইজি। সাভার আশুলিয়ায় একই রাতে সড়কে ৩ ডাকাতির ঘটনায় আতঙ্ক, হামলায় আহতরা এখনও চিকিৎসাধীন, পুলিশের ধারণা সংঘবদ্ধ চক্র জড়িত। আনুমানিক 16 থেকে 17 জন দুর্বৃত্ত আমার গাড়ি এলোপাতাড়ি কোপাকুপি করে। অনেক দেশি অস্ত্র হাতে ছিল, তো অনেক ভিড় থাকার কারণে আমি ভাবছি যে ট্রাফিক জ্যাম। আমি গাড়ি নিয়ে যখন আগায় গেছি, আগায় যায় দেখি যে ডাকাত। বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহতের ঘটনায় আজও ক্যাম্পাসে বিক্ষোভ, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও আহত 2 সহপাঠীর সুচিকিৎসা দাবি। চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে, যে কোনো মূল্যে হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ। ছাত্রদের কারণেই অভ্যুত্থান সম্ভব হয়েছে, দ্য ইকোনমিস্টকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বললেন, দেশে ইসলামী উগ্রপন্থার সুযোগ নেই। ব্যাংক, আর্থিক খাত ও পুঁজিবাজার নিয়ে যন্ত্রণায় আছেন অর্থ উপদেষ্টা, বললেন তথ্য গোপনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে সরকার। সাগরের নিম্নচাপের কারণে খুলনা ও বরিশাল বিভাগের কয়েক জেলায় বৃষ্টি, দেশ জুড়ে ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। বিজেসির ৫ম সম্মেলনের স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের সুরক্ষা দাবি, পেশাগত ঐক্য গড়ার আহ্বান মিডিয়া কর্মীদের। এরা যদি পত্রিকা বের করে, টেলিভিশন করে, টাকা পয়সা করার জন্য, নিছক টাকারই জন্য, ব্যবসার জন্য ঢাল হিসেবে। সাংবাদিকতার চাইতে আমাদের দলের প্রতি আনুগত্য বেশি, যেই কারণে দলীয় ইউনিয়ন হয়। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে একের পর এক বোর্ড সভাতেও স্ট্যান্ডিং কমিটি করতে ব্যর্থ বিসিবি, ধোঁয়াশা কাটেনি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও, সাকিব তামিম নিয়ে নেই স্পষ্ট উত্তর। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। এখনও আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতার পরিবর্তন হয়নি। মামলা, বাণিজ্য, হয়রানি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ করছেন মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনরা। আইন শৃঙ্খলা নিয়ে সিজিএস এর গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে এমন নানা অভিযোগ উঠে এসেছে। আওয়ামী লীগ সরকারের মতো পুলিশ ও র্যাবের রাজনৈতিক ব্যবহার বন্ধে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন তারা। বলেছেন, র্যাব বিলুপ্তির পাশাপাশি পুলিশের যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের বিচার করতে হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে পুলিশ ও র্যাবকে। গুম, খুন ও ছাত্র জনতা হত্যার হাতিয়ার হয়ে কাজ করেছে বাহিনীগুলো। পুলিশ আসলে জনগণের বন্ধু তো নাই, বরং নট সো হার্শ একটা ওয়ার্ড যদি আমি ইউজ করি, জনগণের শত্রুর একটা পজিশনে পুলিশ চলে গেছে। আমি মনে করি অ্যাপোলজি সাফাইস করে না, এর পাশাপাশি জাস্টিসেরও প্রয়োজন আছে। আজকের পুলিশ বাহিনী তাদের পিছনে কারা এবং তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারাও কিন্তু শিক্ষা গ্রহণ করবেন না। ৫ আগস্টের অভ্যুত্থানের পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরিত্র হয়রানিমূলক মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে পাল্টায়নি বলে অভিযোগ করেন মানবাধিকার কর্মী ও বিশিষ্টজনরা। গত 3 মাসের যে রিপোর্ট আমাদের প্রকাশিত হয়েছে, সেখানে 9 জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার, 9 জন, এবং সেই 9 জনের মধ্যে 6 জন টর্চারে, 3 জন গুলিতে। অর্থাৎ এই প্রবণতা কিন্তু থেমে থাকেনি। যে মামলাগুলি এখন হচ্ছে, প্রত্যেকটা মামলায় কিন্তু ব্যাপক সংখ্যক আসামি দেওয়া হচ্ছে, নিরীহ লোকদের আসামি দেওয়া হচ্ছে। এই মামলাগুলি থেকে বর্তমানে ল এনফোর্সিং এজেন্সি, পুলিশের থানাতে ব্যাপক বাণিজ্যের অভিযোগ আমরা পাচ্ছি। যারা যখন ক্ষমতায় থাকে তারা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ নিয়ন্ত্রণ করতে চায়, প্রশাসন নিয়ন্ত্রণ করতে চায়, সচিবালয় নিয়ন্ত্রণ করতে চায়। গত 4 মাসে যে মামলাগুলো হয়েছে, পুলিশ করেছে অথবা পুলিশকে দিয়ে করানো হয়েছে, সেখানে কি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি? বাংলাদেশের এই সকল পরিস্থিতির সাথে শুধু পুলিশ জড়িত থাকে না, অন্যান্য যে সকল বাহিনীর কথা উল্লেখ করলাম তারাও জড়িত থাকে। বর্তমানে যদি আমরা মাঠ পর্যায়ে দেখি, তাহলে সেখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করছে। কাজেই সেসব জায়গাতেও আমাদের নজর দিতে হবে। সার্বিক অবস্থার পরিবর্তনে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন আলোচকরা। চূড়ান্ত বিশ্লেষণের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমি এখন আওয়ামী লীগের সময় আইজি, তো আমার যদি কাজ হয় যে বিএনপির লোকদেরই ফলো করতে হবে, শ্যাডো করতে হবে,
এবং এদেশে ভালো পুলিশ অফিসার কে হবে? যে অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে পারবে, যে অপোজিশনের পরে শ্যাডো করবে। তো এগুলো তো পলিটিক্যাল ডিসিশন, আপনাকে এটা ঠিক করতে হবে। রাষ্ট্রের রাজনৈতিক দল তার নেতাকর্মী কিন্তু প্রজা মনে করে, কর্মচারী মনে করে, চাকর বাকর মনে করে। কোনো ব্যক্তি তার নেতার সামনে সমালোচনা করে না, কথা বলে না, ক্রিটিক্যাল ওপিনিয়ন দেয় না। কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয়। এই যে পল্টু, ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজ, এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে, when you have these people in the parliament, what do you expect? আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না। ক্ষমতায় যে রাজনৈতিক দল থাকেন এবং সেই রাজনৈতিক দলের আবার যিনি এককভাবে প্রধান নেতায় পরিণত হন, সেই সমস্ত ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা না আসলে কতটা প্রভাব বিস্তার করবে, আমরা এই বিষয়গুলিতে সজাগ, এবং সজাগ বলেই কিন্তু এই আন্দোলনের 2 বছর আগে আমরা রাষ্ট্র মেরামতের কথা বলেছি। সংলাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের সুপারিশও করেছেন বিশিষ্টজনরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গত 15 বছরে রাজনৈতিক কুপ্রভাবে পুলিশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহরুল আলম। দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। আইজিপি বলেন, দেশের বিভিন্ন ইউনিট ঘুরে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির চেষ্টা চলছে। তার প্রত্যাশা ভবিষ্যতে রাজনৈতিক কুপ্রভাব থেকে মুক্ত থাকবে পুলিশ। বাহরুল আলম আরও বলেন, মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না। বৈঠকে সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তদন্তে যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেফতার করবে না। যাত্রীবেশে ডাকাত দল লুটে নিল সর্বস্ব। চলতি পথে এক রাতে একটি সড়কেই তিনটে ডাকাতি। ঘটনা সাভার ও আশুলিয়ায়। এ ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। শুধু মালামাল লুটপাট নয়, দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে আহত করেছে অনেক যাত্রীকে। পুলিশের ধারণা সংঘবদ্ধ চক্র এই ডাকাতিতে জড়িত। তাদের শনাক্তে মাঠে নেমেছে চৌকস গোয়েন্দা দল। শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের এই বাসটি জিরানীবাজার যাচ্ছিল। যাত্রী বেশেই গাড়িতে ছিলেন ডাকাত দল। সাভারের রেডিও কলোনি এলাকায় যাত্রীদের মারধর করে মালামাল লুটে নেয় তারা। একই রাতে আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে বরযাত্রীবাহী মিনিবাসেও ডাকাতি হয়। ভুক্তভোগীরা জানান, গাছ ফেলে রাস্তা অবরোধ করে দুর্বৃত্তরা। গাড়িতে থাকা সবাইকে মারধর করে সর্বস্ব লুটে নেয় তারা। হঠাৎ রাস্তার উপরে একটা গাছ ফেলে আনুমানিক 16 থেকে 17 জন দুর্বৃত্ত আমার গাড়ি এলোপাতারি কোপাকুপি করে আমাকে জখম করার চেষ্টা করছে। তো আমি সাথে সাথে পুলিশকে ইনফর্ম করি। ডাকাতরা তাকে এই এলোপাথারি গাড়ির মধ্যে কোপাচ্ছিল। তো সে আসলে এক পর্যায়ে পাজেলড হয়ে গেছিল এবং পাজেলড হয়ে গাড়িটা একটু সাইডে চলে গেছিল এবং সামনে একটা দেয়াল ছিল। তো সেইখানে একটা চাকা নিচে পড়ে গেছিল। পরে আমরা এসে অন্য একটা গাড়ির সহযোগিতায় আর রশি দিয়ে টেনে গাড়িটাকে তুলে নিয়ে আসলাম। আশুলিয়ার কাঠগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় একই ঘটনা। প্রাইভেট কারের গতিরোধ করে ডাকাত দল লুটে নেয় মালামাল। ভয়ঙ্কর রকমের ডাকাতি। সবাই অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, অনেক দেশীয় অস্ত্র হাতে ছিল। তো অনেক ভিড় থাকার কারণে আমি ভাবছি যে ট্রাফিক জ্যাম। আমি গাড়ি নিয়ে যখন আগায় গেছি, আগায় যায় দেখি যে ডাকাত। তিনটা ডাকাতি আশুলিয়ার মধ্যে হয়েছে, কিন্তু আমরাও সাধারণ জনগণ হিসেবে আমরা আতঙ্কিত আছি। পুলিশ বলছে, একই রাতে সাভার ও আশুলিয়ার 3 জায়গায় সড়কের ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। তাদের শনাক্তের চেষ্টা চলছে। এদের ধরার জন্য আমাদের ল্যাক সেল যে আছে, টেকনোলজি ব্যবহার করা শুরু হয়ে গেছে। ল্যাক সেল দিয়ে ওই এলাকায় কে ঢুকেছিল সেই সময় সবগুলো নিয়ে আমরা এবং বিভিন্ন জায়গায় আমরা খবর পৌঁছে দিয়েছি যে গতকাল ওই দিকের চিহ্নিত সন্ত্রাসী বা ডাকাতি কারা, তারা এই এলাকায় এসেছিল কিনা, এই টেকনোলজি ইউজ করে আমরা কাজে লাগাবো। ডাকাতির পর সড়ক মহাসড়কের নিরাপত্তাও বাড়িয়েছে পুলিশ। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। পূর্বাচলের 300 ফিট এলাকায় প্রাইভেট কারের চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তিসহ 5 দফা দাবি তুলে ধরেছেন সহপাঠীরা। দুপুরে বুয়েট ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় সংবাদ সম্মেলনে 5 দফা দাবি তুলে ধরেন তারা। হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসা ব্যয় বিবাদী পক্ষকে বহনের দাবিও জানানো হয়।
বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন বুয়েটের ৩ শিক্ষার্থী। পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মুতাসিম মাসুদ। গুরুতর আহত হন বন্ধু অমিত আর মেহেদি। তারা কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। এ ঘটনায় শুক্রবারই গ্রেফতার হয় গাড়িতে থাকা ৩ জন, মুবিন আল মামুন ওরফে সাদমান এবং তার বন্ধু মিরাজ ও আসিফ। রূপগঞ্জ থানায় মাসুদের বাবার করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। পরে ডোপ টেস্টে গ্রেফতারকৃতদের দুজনের দেহে মাদকের অস্তিত্ব মেলে। রোববার রিমান্ড শুনানির জন্য তাদের আদালতে তোলা হবে। শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে চালকের বাবাকেও সেখানে উপস্থিত দেখতে পায়। পরবর্তীতে তাদের প্রাইভেট কার পর্যবেক্ষণ করে আমরা অ্যালকোহল ও মদ জাতীয় নেশাদ্রব্যের উপস্থিতি পাই। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে নির্মমভাবে হত্যা করে। মাসুদ নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে বুয়েটের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বেলা 12টার দিকে জড়ো হয়ে 5 দফা দাবি উত্থাপন করে তারা। যে কোনো মূল্যে হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ। 2, আহতদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। 3, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। সহপাঠীদের অভিযোগ, মূল অভিযুক্ত সাদমানের বাবা প্রভাবশালী হওয়ায় তদন্ত কাজে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার করে নজির স্থাপনের আহ্বান জানান তারা। পরে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে পলাশী মোড় ঘুরে শহীদ মিনারে অবস্থান করেন। পরে আবারও বুয়েট ক্যাম্পাসে গিয়ে শেষ হয় প্রতিবাদ মিছিল। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে অতীতের মতো আগামীতেও বিএনপি রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটি ও 12 দলীয় জোটের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। আগামীতেও বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানিয়েছেন 12 দলীয় জোট প্রধান মুস্তফা জামাল হায়দার। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সমমনা জোট আর লেবার পার্টির সঙ্গেও বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। বিএনপি আমরা বহুদিন যাবৎ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং যুগপৎ আন্দোলনে এই ফ্যাসিবাদের পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে। যে আন্দোলন করে এসেছে আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে। আমরা সেই বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে অতীতের ন্যায় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শিগগিরই ঘোষণা করব। বিগত সময়ে ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করার প্রবণতা ছিল, সেখান থেকে সরকার বের হয়ে এসেছে। ব্যাংক আলমানাক প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেছেন, এখন মূল্যস্ফীতির হার 11 বা 12%। অন্য সময় হলে এটা 9% দেখানো হতো। অর্থনীতির বেশ কিছু খাত নাজুক পরিস্থিতির মধ্যে আছে। ব্যাংক, পুঁজিবাজার সহ অন্যান্য আর্থিক খাত সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ব্যাংক ও আর্থিক খাত এবং পুঁজিবাজার নিয়ে অনেক যন্ত্রণা আছে। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির জন্য ভেতরের অনেক খেলোয়াড় দায়ী। কিছু যন্ত্রণা দিতে হয়। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজাম্পটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। তো এগুলো একটু কষ্ট হবে এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীতে দায়ী করছিলাম। যারা প্লেয়ার ভেতরে আর যারা রেগুলেটর তাদের অনেক দোষ আছে। আর্থিক খাত নিয়ে ব্যাংক অ্যালামনাক সঠিক তথ্য পরিবেশন করছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। বলেন, অতীতে ব্যাংকিং খাতের অনেক তথ্য গোপন করা হতো, সেখান থেকে বর্তমান সরকার বেরিয়ে এসেছে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি। বাংলাদেশে এখন তো আমরা প্রায় প্রশ্নের সম্মুখীন হই, বাংলাদেশের তথ্য বিভ্রাট। বিভিন্ন দাতা সংস্থা গবেষণার সাথে এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে তোমাদের রিসেন্টলি আমাকে বলে তোমার ডেটা ঠিক আছে তো? আমি বলে তুমি নিঃসন্দেহ করতে পারো যে ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সময় তাদেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। তো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রি বলছি আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি।
অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির চাকা গতিশীল করার জন্য বিনিয়োগ বেগবান করা প্রয়োজন। মূল্যস্ফীতি কিন্তু এটা আমি জাস্ট গতকাল আসলাম শ্রীলঙ্কা থেকে, ওখানে দেখলাম যে এক ধরনের সফলতা কিন্তু ওদের সময়কালে মূল্যস্ফীতি ট্যাকলিং ওরা করতে পেরেছে। এটা এখানে আর প্রুভিং টু বি মোর ইন্ট্রাক্টেবল। বাংলাদেশে এটাকে অ্যাড্রেস করা আর একটু কঠিন অবস্থায় আছে। অবশ্যই চেষ্টা কিন্তু চলছে, বাট ফলাফলগুলো আনার বিষয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রকের সিনিয়র সচিব খায়রুজ্জামান মজুমদার জানান, ব্যাংকিং খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সুফল পাওয়া যাবে আর্থিক খাতে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে ইসলামী চরমপন্থার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন। তরুণদের কারণেই বাংলাদেশে অভ্যুত্থান সম্ভব হয়েছে বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দেয় ইকোনমিস্ট। এই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম। ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফুলিসের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সত্যিকার অর্থে বড় একটি পরিবর্তন এসেছে বাংলাদেশে। ছাত্রদের কারণেই এই অভ্যুত্থান সম্ভব হয়েছে বলেও জানান তিনি। We feel very proud that we really made a big change because of the student uprising that took place. And from then on, we are saying we are creating a new Bangladesh. সাক্ষাৎকারে বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের শঙ্কা উড়িয়ে দেন ডক্টর ইউনূস। বলেন, তরুণরা ধর্মের বিষয়ে উদার। I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. It's not about changing one country or the other country. What Bangladesh has done is one example how powerful this young generation is. অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বাস্তবায়নে তরুণ উপদেষ্টারা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাংলাদেশের সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই, সবাই গর্বিত নাগরিক, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে মৌলভীবাজারে কর্মী সম্মেলনে ভারতকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, নিজেরা শান্তিতে থাকুন, অন্যদেরও শান্তিতে থাকতে দিন। বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশের মানুষ বারবার এর প্রমাণ দিয়েছে। সময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আগামীর দেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এর প্রভাবে দেশের কয়েক জেলায় বৃষ্টিপাত হচ্ছে। পৌষের অগ্রভাগে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় আচ্ছন্ন দিন ও রাতের বেশিরভাগ সময়। কমছে তাপমাত্রার পারদ, বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। এরই মধ্যে নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জেলায়। দূরবর্তী সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে। চলতি বছরেই দেশের টেলিভিশনগুলোতে কর্মরত 150 জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। 35% টেলিভিশনে বেতন এখনও অনিয়মিত। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত 5ম সম্প্রচার সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদনে দেয়া হয়েছে এমন তথ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিক শফিক রেহমান বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় মালিকরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির 5ম সম্প্রচার সম্মেলন।
জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উড়িয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা এবং আলোচনা পর্ব। সম্মেলন কমিটির আহ্বায়ক ও ট্রাস্টি ফাহিম আহমেদ বলেন, স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে বিজেসি কাজ করছে। এবার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংস্কারের উদ্যোগ নিয়েছে, তাই বিজেসির এবারের প্রতিপাদ্য সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা। তো বিগত কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের সময় শত মামলার মুখে অনেক সাংবাদিককে গ্রেপ্তার হতে হয়েছে। বিজেসির প্রতিবেদনে বলা হয়, এবছর প্রায় 150 টেলিভিশন সাংবাদিক চাকুরিচ্যুত হয়েছে। রয়েছে অনিয়মিত বেতন সহ নানা সমস্যা। গণমাধ্যমে যারা কাজ করে তাদের অধিকারের কথা কে বলবে, সেই প্রশ্নটি বারবারই রয়ে যায়। সম্মেলনের প্রধান অতিথি প্রথিতযশা সাংবাদিক শফিক রহমান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনকে খুঁজতে হবে কেন, কোন উদ্দেশ্য নিয়ে মালিকরা পত্রিকা টেলিভিশন বাজারে আনছেন। অন্যদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের আত্মসমালোচনার মধ্য দিয়ে যেতে হবে। এরা যদি পত্রিকা বের করে, টেলিভিশন করে, টাকা পয়সা করার জন্য, নিছক টাকারই জন্য, ব্যবসার জন্য, ঢাল হিসেবে সরকার বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য এবং অন্য সাংবাদিকদের বিরুদ্ধে নিজেদের প্রোটেস্ট করার জন্য। সাংবাদিকতার চাইতে আমাদের দলের প্রতি আনুগত্য বেশি, যেই কারণে দলীয় ইউনিয়ন হয়। এই দুরবস্থা থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে দরকার একটা সাংবাদিকদের ঐক্য এবং ঐক্যবদ্ধ ইউনিয়ন। সম্মেলনে এসেছিলেন শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী ফারহানা ইসলাম। এছাড়া কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আসরের পর আমি যখন শুনতে পারি যে ও গুলি লাগছে, ওর অনেক নৃশংসভাবে মারা হয়েছে, আমি এই হত্যার বিচার চাই। আমরা তার কেসটি এখন পর্যন্ত ফাইল করিনি, যার কারণ হলো আমরা চাই যে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে মুগ্ধর জন্য কোনো হেনস্থার শিকার না হয়। এবারের বিজেসি সম্মেলনে বিভিন্ন টেলিভিশনে কর্মরত রিপোর্টার, প্রডিউসার, ভিডিও জার্নালিস্ট সহ শতাধিক মিডিয়া কর্মী যোগ দেন। তাদের প্রত্যাশা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের সুরক্ষা। গণমাধ্যম সাংবাদিকদের ব্যাপারে মানুষের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা দূর করাটা আমাদের প্রধান চ্যালেঞ্জ। সবসময়কার প্রত্যাশা যে আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবো। প্রায় সকলেরই প্রত্যাশা নতুন বাংলাদেশে আরও জনবান্ধব ও সাহসী হয়ে উঠবে টেলিভিশন মিডিয়া। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দুর্ঘটনার পর অর্ধেক দিন পেরোলেও তুরাগ নদ থেকে তোলা হয়নি টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে পড়া ট্রাকটি। এখনও দুর্ঘটনাস্থলে যায়নি সড়ক ও জনপথ বা বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তা। ভোরের এই দুর্ঘটনার পর চিত্র জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। পাথর বোঝাই ট্রাকটি ঢাকা থেকে বেরুচ্ছিল। ভোর 5টার আগে টঙ্গীর বেইলি ব্রিজ পার হওয়ার সময় সেটি ভেঙে যায়। মুহূর্তেই নিচে পড়ে যায় ট্রাকটি। এটি নষ্ট ছিল, এটা কাজ ধরছে, কাজ করে না, এরকম পুরা আমরা যা যাবতীয় যাতায়াত করি দেখি কাজ করে না, এমনই অ্যাক্সিডেন্ট যায়। এর লিগে যার জন্য এই গাড়িগুলো সব এদিক দিয়ে যাচ্ছিল। আহত হন ট্রাকের চালক, খোঁজ নেই হেলপারের। আলো না ফোটায় খুব বেশি যান চলাচল ছিল না তখন রাস্তায়। আমি হাইটা যাই, অনেক সময় আমি বাসে করে যাইতে চাই না, কারণ আপনার ভয় করে যে ওইটা কাঁপে ব্রিজটা। এখন যে বৃষ্টি দিয়ে যাচ্ছেন এটা কি নিরাপদ? না না, এটাও নিরাপদ না। কিভাবে ভেঙে পড়ল বৃষ্টি, এ নিয়ে তাৎক্ষণিক অনুসন্ধান চালায় যমুনা নিউজ। 10 টনের বেশি মালামাল পরিবহন নিষিদ্ধ থাকলেও সে নির্দেশনা মানে না কোনো পরিবহন। তাছাড়া আগেও কয়েকবার ছোট দুর্ঘটনায় মেরামতের দিকে পাত্তাই দেয়নি সড়ক ও জনপথ বিভাগ। উপর কমপ্লিট করছে, নিচে এখানে একটা ভালোভাবে রাস্তা করার দরকার ছিল খুব জরুরিভাবে, ওটা না করে উপরটাই কমপ্লিট করছে। ঢাকা থেকে 31টি জেলায় চলাচলের রাস্তা এটি। পাশাপাশি 3টি ইস্পাতের ব্রিজ, একটি সকালবেলা ভেঙে পড়েছে এবং রয়ে গেছে আরও দুটিরই অবস্থা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে যেটি দিয়ে ঢাকা থেকে বেরিয়ে যায় যানবাহনগুলো, এটি হচ্ছে সেই ব্রিজ। মেরামত চলছে ঠিক এভাবেই। দিনের বেলার যে অবস্থা, রাতে তাহলে কি পরিস্থিতি হয়? এ পথে যারা চলাফেরা করেন তারা বলেন, ব্রিজ দিয়ে মানুষ হেঁটে গেলে পর্যন্ত ব্রিজটি কাঁপে। সেখানে ভারী যানবাহন কি করে চলবে নিরাপদে? হাঁটাচলা করি তখন দেখবেন যে থির করে কাঁপে, কখন না কখন দুর্ঘটনা হয়ে যায়। রাস্তা চলাফেরা করি বা হাজবেন্ড যখন কর্মক্ষেত্রে বের হয় তখন আমাদের আসলে অনেকটা টেনশন থাকতে হয় যে কি হইলো, কখন কি হবে। দুর্ঘটনার পর ঘন্টার পর ঘন্টা সেখানেই পড়ে আছে ট্রাকটি। খোঁজ নেই কোনো কর্তৃপক্ষের। শেষমেশ কথা হয় গাজীপুর পুলিশের সাথে।
না, এটা তো আমরা কেন উদ্ধার করবো? নদী থেকে তো আর পুলিশের সামর্থ্য নেই উদ্ধার করার। তাহলে নদী কি ইয়ার বিডব্লিউটি এর? হ্যাঁ, ওরা করবে রোড সেন হাইওয়ে যারা করার তারা করবে। রোড সেন হাইওয়ে বলতেছে শনিবার, ডিএমপি বলতেছে আমাদের না, তাহলে জিএমপি বলতেছে আমাদের না। তুমি তো আমাদের কি কোনোভাবে হইতে পারে নদী থেকে ট্রাক উদ্ধার করার দায়িত্ব কি পুলিশের? ভেঙে পড়া এই ব্রিজ এবং তার পাশের যে ইস্পাতের ব্রিজটি আছে, এই দুটোর বয়স কিন্তু খুব বেশি নয়। উপরে যখন এই বিআরটি ফ্লাইওভারটি চালু হয় তখনই এই দুটি ব্রিজ করা হয় এবং এখানে এর আগে কনক্রিটের একটি ব্রিজ ছিল। এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কারো কোনো দেখা নেই। পুলিশ বলছে পানিতে যখন পড়ে গেছে এই ট্রাকটি উঠানোর দায়িত্ব পুলিশের নয়, বিআইডব্লিউটিএকে ফোন দিয়ে পাওয়াই যাচ্ছে না। পাশেই সড়ক ও জনপদ বিভাগের যে অফিস, সেখানেও যোগাযোগ করা হয়েছে, তাদেরকে ফোন করা হয়েছে, তারা এখনও পর্যন্ত এর কোনো ব্যবস্থাই নেননি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের আজও 2 দফা জানাজা সম্পন্ন হলো। সকালে সুপ্রিম কোর্টে 2য় এবং সচিবালয়ে 3য় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্টজনরা বলেন, হাসান আরিফের মৃত্যুতে দেশ একজন সৎ, ন্যায়পরায়ণ ও কর্মদক্ষ মানুষকে হারালো। স্বজনরা জানিয়েছেন, মেয়ে দেশে ফিরলে সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। সকাল 10:30টার দিকে উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ নেওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, যেখানে কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন তিনি। প্রায় 5 বছর ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 2 দফায় উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালন করা এই গুণীজনকে শেষ বিদায় জানাতে উচ্চ আদালত প্রাঙ্গণে হাজির হন দীর্ঘদিনের সহকর্মী, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। জানাজার শুরুতে প্রধান বিচারপতির শোকবাণী পড়ে শোনান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আর বাবার জন্য সবার দোয়া চান মরহুমের ছেলে। তার মৃত্যুতে বাংলাদেশ আইন জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের। এটা সৌভাগ্য। দীর্ঘ পেশাগত জীবনে জ্ঞাত বা অজ্ঞাতভাবে আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকলে আপনারা ওনাকে মাফ করে দিবেন, এটাই আমার বিনীত অনুরোধ। এবং উনি আপনাদের কারো কাছে কোনো লোন নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সেটা পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রধান বিচারপতি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জানাজা শেষে। পরে বিশিষ্টজনরা বলেন, একজন পরিপূর্ণ কাজ পাগল মানুষের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বহুদিনকার এবং ওনাকে হারানোর বাইরে একটা শূন্যতা হবে এবং যারা ওনাকে চিনত তারা একজন অত্যন্ত ভালো বন্ধু এবং অভিজ্ঞ বন্ধুকে আমরা হারিয়েছি। নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন। এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আইন জগতে একটা বিশাল শূন্যতা বিরাজ হয়েছে এবং এটা কখন পূরণ আমরা জানি না। তবে উনি অত্যন্ত মৃদুভাষী ছিলেন, সৎ ছিলেন এবং বর্ণাঢ্য জীবন অধিকারী ছিলেন। আজকে খুব কষ্ট লাগছে যে এরকম একটা মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। কোনো মানুষের রিপ্লেসমেন্ট হয় না, এটা সত্য, কিন্তু দীর্ঘদিন আমাদেরকে এই কষ্টটা, আইন অঙ্গনের এরকম একটা উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়েছি। এই বেদনা আমাদেরকে অনেকদিন তাড়িত করবে। পরে 3য় দফায় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। বিমান, পর্যটন, ভূমি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন জানাজায়। এর আগে উপদেষ্টা হাসান আরিফের স্মৃতিচারণ করেন একই উপদেষ্টা পরিষদের আরেক সদস্য সৈয়দা রিজওয়ান হাসান। দেশ বদলানোর যে স্বপ্ন আমরা দেখি, সেখানে যেমন তারুণ্য দরকার, শক্তি দরকার, সেখানে তেমন অভিজ্ঞতাও দরকার। স্যারের মতন নেতৃত্বের আসনে আসীন মানুষদের ফাইল পড়ে জানতে হয় না বাস্তবতা কি, ওনারা জানেন বাস্তবতা কি। বহু ইতিহাসের সাক্ষী ওনারা, বহু অন্যায়ের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানানো হয় পরিবার থেকে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
যে ব্যবস্থার উপরে দাঁড়িয়ে দুঃশাসন কায়েম করেছিল শেখ হাসিনা, সে ব্যবস্থা এখনও বহাল তবিয়তে রয়েছে, এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বিকেলে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণে গণসংহতি আন্দোলনের আয়োজনে তিনি আরও বলেন, সংবিধানের লেখা থাকলেও 53 বছর জনগণ ক্ষমতার কেন্দ্রে যেতে পারেনি, কারণ বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ফ্যাসিবাদী বন্দোবস্তের সহায়ক, ফলে যে ক্ষমতায় যায় সেই কর্তৃত্ববাদী হয়ে পড়ে। তাই আমলাতন্ত্র ও লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দেওয়ার তাগিদ দেন জোনায়েদ সাকি। বিদ্যমান বন্দোবস্তটা ফ্যাসিস্ট বন্দোবস্ত, ওই কর্তৃত্ববাদী বন্দোবস্ত, একটা স্বৈরাচারী বন্দোবস্ত। এর মধ্যে যারাই ক্ষমতায় যায় তারা ক্ষমতা ব্যবহার করে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এইসব কায়েম করতে পারে। রাজধানীর চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ। সংস্থাটির প্রধান সাজ্জাদ আলী জানিয়েছেন, 2 থেকে 3 দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। রমনা থানার ছাত্র শিক্ষক এবং রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভায় কথা জানিয়েছেন তিনি। ডিএমপি কমিশনার বলেছেন, চাঁদাবাজির কারণে রাজধানীতে নিত্যপণ্যের দাম বাড়ছে, হিমশিম খাচ্ছেন বাজারে যাওয়া নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সড়ক পথে অটোরিকশার দাপট নিয়েও ক্ষুব্ধ পুলিশ কমিশনার বলেন, যানগুলোর সংখ্যা সীমিত করা না গেলে কিছুদিন পর মানুষ রাস্তায় হাঁটতে পারবেন না। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি। যত ঘটনা হবে সব মামলা রেকর্ড হবে, যার ফলে পরিসংখ্যানে আপনারা বেশি দেখতে পারতেছেন যে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাস্তবে অত বৃদ্ধি নয়। পুলিশের মরাল, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যে 80% আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি। পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ধানমন্ডি লেকে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন। পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করতেই এই কর্মসূচি বলে জানিয়েছে সংগঠনটি। এ সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, দেশের হ্রদ ও জলাশয়গুলো আমাদের কারণেই নষ্ট হচ্ছে। 2 সিটির লেক এবং জলাশয়ের পানি পরিষ্কার রাখা সবার দায়িত্ব। পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুর আগে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের ব্যানারে র্যালি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে সংগঠনটির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্যরা অংশ নেয়। ইসরায়েলের রাজধানী লক্ষ্য করে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। আহত হয়েছেন কমপক্ষে 16 জন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ইয়েমেন থেকে ছোড়া মিসাইলটি প্রতিহত করতে ব্যর্থ হয় আইডিএফ। পরে এটি জাফা এলাকার একটি ভবনে আঘাত হানে। আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে কারো অবস্থায় গুরুতর নয়। গাজায় আগ্রাসনের জবাবে গেল 1 বছর ধরেই লোহিত সাগর, এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোয় হামলা চালিয়েছে গোষ্ঠীটি। জবাবে ইয়েমেনের সানা ও হোদেইদাতে বড় ধরনের হামলা চালাচ্ছে তেল আবিব। দায়িত্ব নিয়েছেন 4 মাস হল, এখনও স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করতে পারেননি সভাপতি ফারুক আহমেদ। একই সাথে ধোঁয়াশা কাটেনি চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়কত্ব নিয়েও। ডিসেম্বরের শেষে শান্তর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। আর অবসর না নেয় সাকিব তামিমে সেই টুর্নামেন্টে দল নির্বাচন বিবেচনায় থাকবেন কিনা সেটিও জানাননি। শনিবারের বোর্ড সভা শেষে এসব জানিয়েছেন বিসিবি সভাপতি। আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। বিসিবি বসের কথা যৌক্তিক, অবসর না নেয়া সবাই সিলেকশনের জন্য অ্যাভেলেবল, তামিম সাকিবের ক্ষেত্রেও তাই। তবে কি এখনও ওয়ানডেকে বিদায় না বলা মাশরাফি বিন মুর্তজা কিংবা নিদেন পক্ষে ইমরুল কায়েসও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনায় আছেন? দুজনের কেউই তো অফিসিয়ালি 50 ওভারে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি। এখানেই শেষ না, চ্যাম্পিয়ন্স ট্রফি টাইগাররা যে খেলবে, ক্যাপ্টেনকে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্ব তো ছিল এই বছর পর্যন্ত। সেখানেও বিসিবি সভাপতির উত্তর ঢাকার রাস্তার মতো, পুরোটাই ধোঁয়াশার চাদরে মোড়া। আপনি শেষ হয়ে যাচ্ছে কবে বললেন? হ্যাঁ, তারপরে ডিসেম্বরের পরে আমরা ডিসিশন নিব আর কি। সভাপতি হয়েছেন পাক্কা 4 মাস, এই 120 দিনেও স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করতে পারেননি ফারুক আহমেদ। এখনো সবকিছু যদি কিন্তুতে দুলছে। স্ট্যান্ডিং কমিটিগুলো আমাদের এক একজনের 3-4টা করে কমিটি, সেটা আজকে আলোচনা হয়েছে। আমরা একটা তৈরি করেছি, বাট এটা যদি আরও কোনো ফিডব্যাক দিতে হয় কনসার্ন ডিপার্টমেন্টে, আপনি জানেন যেমন হয়তো ফাহিম 3টা ডিপার্টমেন্ট দেখছে,
নাজমুল আবেদিন 2-3 ডিপার্টমেন্ট দেখবে। সো তারা আমার ওই কমিটি নিয়ে আরও ফিডব্যাক পেলে আমরা ফাইনালি হয়তোবা এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। অবশ্য এরই মধ্যে বিপিএল এর লোকাল প্লেয়ারদের 25% টাকা বিসিবি পরিশোধ করেছে। প্রথমবারের মতো মেয়েদের ক্রিকেটে উইনিং বোনাস চালু করেছে। যুব এশিয়া কাপ জয়ী দলের সবাই পাচ্ছেন 3 লক্ষ টাকা করে পুরস্কার। অসুস্থতার জন্য নাফিস ইকবালকেও দেয়া হয়েছে অনুদান।